এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা বান্দুরার থিওরি পড়েছি ইন ডিটেলস। আজকে আমরা পড়ব ভাইগটস্কির থিওরি। তো তোমরা বরাবরের মতোই জানো, তোমরা যদি পুরোটা দেখো তোমাদের আর আশা করি বই খোলার প্রয়োজন হবে না এবং আর কোনো দিন ভুলবে না, ভুলতে চাইলেও ভুলবে না, সেই গ্যারেন্টি আমি দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট নোটস করে নিতে হবে এবং বুঝতে হবে ভালো করে। খুব শর্টেই আমি চেষ্টা করব মেন কনসেপ্টগুলো তুলে ধরার এবং ভাইগটস্কির থিওরিটা পুরো সাম আপ করার। এটা কারা দেখবে? সবাই দেখতে পারো যারা টিচিংয়ের জন্য তৈরি হচ্ছে, যে কোনো ফর্মে, যারা প্রাইমারি, আপার প্রাইমারি, সি টেট, ডব্লিউবি টেট, এসএসসি, নেট, সেট, যে কোনো পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, অথবা এডুকেশনের স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন পড়ছো, যারা মাস্টার্স পড়ছো, যারা বিএড করছো, এমএড করছো, তো যে কোনো, এবং ইভেন নেটের পেপার ওয়ানের জন্য কিন্তু এই থিওরি থেকে প্রশ্ন আসে। এবং আলটিমেটলি যারা টিচার হতে চাও তাদের তো লাগবেই, তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো চলো শুরু করি। তার আগে দুটো জিনিস বলি। ভাইগটস্কির এই থিওরির নাম সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম বলতে মূলত কি, যেভাবে নলেজ কনস্ট্রাক্ট হয়, অর্থাৎ অ্যাক্টিভলি আমরা কিভাবে নলেজ কনস্ট্রাক্ট করি, নলেজকে তৈরি করি, সেইটা কিন্তু এখান থেকে জানা যাবে। তো সেই জন্য কনস্ট্রাকটিভিজম বলা হয়েছে। আর ভাইগটস্কি যেহেতু সোশ্যাল ইন্টারাকশানের উপর নির্ভর করে তার থিওরি প্রোভাইড করেছেন, তাই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বলা হচ্ছে। কনস্ট্রাকটিভিজম আরেক ধরনের হয়, যেটাকে আমরা বলি কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, যেখানে পিঁয়াজে অনেক কথাবার্তা বলেছেন, সেই নিয়েও আমরা পরবর্তীকালে আলোচনা করব, বা আজকেও টুকটাক করতে পারি ভাইগটস্কির থিওরির সাথে সিমিলারিটি বা ডিসিমিলারিটিস দেখাতে গিয়ে। তো চলো শুরু করা যাক। ভাইগটস্কি মূলত কী বললেন? ভাইগটস্কি বললেন যে আমরা অন্যের কাছ থেকে শিখি বা অন্যদের সঙ্গে ইন্টারাকশান করার মধ্য দিয়েই প্রথমে শিখি। যেমন ধরে নাও, একটা বাচ্চা যখন প্রথম তার মাতৃভাষা শিখছে, ভাষা শিখছে, তখন সে কিভাবে শিখছে? যেরকম কগনিটিভ কনস্ট্রাকটিভিজমে বা পিঁয়াজি বলেছিলেন যে প্রত্যেকটা শিশু এক্সপ্লোর করতে করতে তার কগনিটিভ ফাংশানের মধ্য দিয়ে তার ম্যাচুরিটি অনুযায়ী শেখে। ভাইগটস্কি কিন্তু অন্য কথা বললেন না, আমরা এক্সপ্লোর করতে করতে শিখি না, আমরা অন্যদের সঙ্গে ইন্টারাকশান করতে করতে শিখি, আমরা সমাজের সঙ্গে থাকতে থাকতে শিখি। সেখানে তিনি কতগুলো টুলের কথা বলেছেন, সেগুলো আমরা আলোচনা করব। যেমন আমি ভাষা শেখার কথা বলছিলাম, কেউ আমাদের শেখায় না জোর করে, কিন্তু আমরা কথা বলতে বলতে, কেউ আমাদের বই দিয়ে দেয় না কি এটা পড়ে শিখে নাও, এক্সপ্লোর করো। আমরা বাবা, মা, দাদা, দিদি, পিসি, মাসি, মামা, অর্থাৎ বাড়িতে যারা থাকেন তাদের সঙ্গে, ঠাকুমা, দাদু ঠাকুমার ভূমিকা অনেক থাকে, তাদের সঙ্গে কথা বলতে 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 আমরা কিন্তু ওটা শিখে যাই। অর্থাৎ আমাদের চারপাশে যারা থাকেন সেখান থেকেই কিন্তু আমরা প্রথমে শিখি। এটাই মেন আইডিয়া ভাইগটস্কির থিওরি। তো ভাইগটস্কি কী বলেছেন? ভাইগটস্কি বলেছেন শিশুদের প্রথমে হেল্প করতে হবে, অর্থাৎ তারা হেল্পের মধ্য দিয়ে শেখে। প্রথমটা তারা সবার সঙ্গে ইন্টারাকশান করতে করতেই শেখে, তারপরে তারা নিজে নিজে শেখে। নিজে নিজে যখন শেখে, সেখানেও কিন্তু তিনি ল্যাঙ্গুয়েজের ভূমিকাকে বড় করে দেখিয়েছেন, ইন্টারনাল টককে দেখিয়েছেন, যেটা আমরা পড়ব। তো এটাকেই তিনি বলেছেন, এই যে প্রথমে আমরা অন্যদের হেল্প থেকে শিখছি, বাইরের যারা, যে সারাউন্ডিংয়ে আমরা আছি তাদের হেল্প থেকে শিখছি, এবং পরে গিয়ে আমরা একা শেখার চেষ্টা করছি। অর্থাৎ প্রথমে কেউ হেল্প করছে, সেখান থেকে শিখছি, এবং তারপরে যেরকম ধরো একটা বাচ্চা স্কুলে যাবে, জুতোর লেস বাঁধছে বা পারছে না, তার বাবা প্রতিদিন সকালে তাকে তার জুতোর লেস বেঁধে দিচ্ছে, এই করতে করতে একদিন দেখা যাবে ওই বাচ্চাটা নিজের লেস নিজে বাঁধতে শিখে গেছে। অর্থাৎ প্রথমে অন্যরা হেল্প করে, তারপর কিন্তু তারা শেখে। তো আউটসাইড টু ইনসাইড বলা হচ্ছে এটাকে। লার্নিং কীভাবে হয়? আউটসাইড টু ইনসাইডের দিকে যায়। নলেজ এভাবেই কনস্ট্রাক্ট হয়, লার্নিং এভাবেই কনস্ট্রাক্ট হয়। ভাইগটস্কি একটা খুব সুন্দর কথা বলেছেন তার গবেষণাপত্রে, হোয়াট ইউ ডু উইথ হেল্প টুডে ইউ উইল ডু অ্যালোন টুমরো। তো এইটা কিন্তু মেন জায়গা ভাইগটস্কির থিওরির। এই জায়গাটা মাথায় রাখলে তোমরা আর ভুলবে না। এবার আমরা যে শিখি, এর পেছনে তিনি কতগুলো টুলের কথা বলেছেন, আমরা কিভাবে শিখি অন্যদের কাছ থেকে বা আমাদের সারাউন্ডিং থেকে। তিনি বলেছেন কি টুল, বাইরের কতগুলো টেকনিক্যাল টুল আছে যেগুলো আউটসাইড টুল হিসেবে আমরা ব্যবহার করি প্রত্যেকেই, যেমন হাতুড়ি হোক, কাঠারি হোক,
নানা রকম জিনিস যেগুলো আমরা বাইরের কাজের জন্য ব্যবহার করি। অন্যদিকে নলেজের জন্য আমরা যা ব্যবহার করি সেটাকে তিনি সেরকম বিভিন্ন টুলের কথা বলেছেন নলেজ কনস্ট্রাক্ট করার জন্য, যেগুলোকে তিনি ইন্টারনাল টুল বলেছেন। সেগুলো কি কি সিম্বল হতে পারে, সেগুলো আর কি হতে পারে, সেগুলো আমাদের ইন্টারনাল থট হতে পারে। ল্যাঙ্গুয়েজকে তিনি সবচেয়ে বড় টুল বলেছেন এখানে, ইন্টারনাল টুল লার্নিংয়ের জন্য। সেটা কি? ল্যাঙ্গুয়েজ। এই যে টুল ব্যবহার করে আমরা বাইরের জিনিসগুলো বা আমরা নলেজকে কনস্ট্রাক্ট করছি, এই যে প্রসেসটা, এটাকে তিনি বলেছেন মেডিটেশন। অর্থাৎ যেটা শিখবো আমরা টুল ব্যবহার করে শেখার চেষ্টা করছি। এই যে টুল ব্যবহার এবং নলেজ এর মধ্যেকার যে প্রসেস, সেটাকে তিনি বলেছেন মেডিটেশন বা কনসেন্ট্রেশন। অর্থাৎ মেডিটেশন অর্থাৎ ফোকাস না থাকলে আমরা শিখতে পারবো না। আর এই ইন্টারনাল টুলটা কি, যেটার মাধ্যমে আমরা শিখি, সেটাকে তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হেল্পস ইউর মাইন্ড, ওয়ার্ডস লেট ইউ থিঙ্ক অ্যান্ড রিমেম্বার। তিনি এই টুলটার নাম দিয়েছেন ল্যাঙ্গুয়েজ। এবার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তো আমরা শিখি, এই ল্যাঙ্গুয়েজেরও নানা রকম প্রকার রয়েছে, সেটা আমি পরে আসছি। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন তার থিওরি থেকে, যেটাকে বলা হচ্ছে দ্য ম্যাজিক লার্নিং জোন বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। এটাকে তিনি ম্যাজিক লার্নিং জোন বলেছেন। জেডপিডি কি? জেডপিডি খুব গুরুত্বপূর্ণ ধারণা, সমস্ত পরীক্ষায় প্রশ্ন থাকে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ এটাকে 3টে লেভেলে দেখতে হবে। এমন কিছু কাজ থাকে যেটা বাচ্চারা নিজেরাই করতে পারে, সেখানে আমাদের কোনো লার্নিং হয় না, ভাইগটস্কি বলেছেন। তো একটা বাচ্চা নিজে নিজে করে নিচ্ছে, যেগুলো খুব সহজ কাজ, সোজা কাজ, সেগুলো একটা বাচ্চা নিজে নিজে করে নিচ্ছে বা সে শিখে গেছে অলরেডি, সে নিজে করতে পারে। তো সেখানে আর লার্নিংয়ের কোনো অবকাশ নেই, শিখনের কোনো অবকাশ নেই। আর এক ধরনের কাজ হয় যেটা বাচ্চারা করতে পারে না, এমনকি তাদেরকে হেল্প করলেও তারা করতে পারে না, সেখানেও কিছু লার্নিং হবে না। ধরো তুমি সাইকেল, ছোটোবেলায় তোমাকে হঠাৎ করে বললো তুমি প্লেন দিয়ে দেওয়া হলো, তোমাকে প্লেন চালানো শেখানো হবে, তো তুমি অন্যরা হেল্প করলেও শিখতে পারবে না, কারণ ওটা এতটাই টাফ, অনেক দূরে, তাই ওটাতেও কোনো লার্নিং হবে না। এবং 3 নম্বর আরেকটা লেভেল আছে যেটার কথা ভাইগটস্কি বলেছেন, সেটা হলো এমন কিছু কাজ যেটা শিশুরা নিজেরা শিখতে পারে না, কিন্তু কেউ হেল্প করলেই আবার শিখতে পারবে বা শিখতে পেরে যায়। এই যে 3rd লেভেল, এটাকেই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হচ্ছে। অর্থাৎ তোমার একটা লার্নিং আছে, আর তার থেকে একটু টাফ লার্নিং, যেটা তুমি নিজে শিখতে পারছো না, কিন্তু কেউ একটু হেল্প করলেই শিখতে পারছো। অর্থাৎ তুমি নিজে যা পারো আর কেউ হেল্প করলে যা পারো, তার মাঝের যে গ্যাপ, সেটাকেই বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। টু হার্ড ফর নাও, অর্থাৎ প্রচুর হার্ড যেটা, সেটা তুমি করতে পারছো না, সেখানে কোনো লার্নিং হয় না। যেটা তুমি নিজে করতে পারো, সেখানেও কোনো লার্নিং হবে না। এই যে মিডিলের লেভেলটা, যেটা তুমি নিজে করতে পারো এবং যেটা হার্ড, মাঝে কেউ হেল্প করলে সেটা করতে পারবে, এই যে মিডিলের লেভেলটা, এটাকে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? তুমি নিজে করতে পারো না, কিন্তু তুমি কারো হেল্প করলে করতে পারো সেই কাজটা। এই যে নিজে যতটা করতে পারো এবং কেউ হেল্প করলে যা করতে পারো, এর মধ্যেখানের যে গ্যাপ, সেটাকেই কিন্তু ভাইগটস্কি বলেছেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই হেল্পের মাধ্যমেই আমরা শিখি। এখানে হেল্পারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ যিনি হেল্প করবেন তাকে কীরকম হতে হবে, তাই তিনি একটা ধারণা দেন, MKO, মোর নলেজেবল আদার্স। অর্থাৎ তোমার থেকে যারা বেশি নলেজেবল, সেটা হতে পারে মাতা পিতা, টিচার, তোমার কোনো সিনিয়র, যে কেউ যিনি তোমার থেকে বেশি নলেজেবল, তিনি তোমাকে পার্টিকুলার টাস্কের জন্য হেল্প করতে পারেন। অর্থাৎ তোমাকে মোর নলেজেবল আদার্স থেকে সেই হেল্পটা নিতে হবে এবং তোমাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট পেরিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি আরও হার্ডার লার্নিং করতে পারবে। এবার ভাইগটস্কির থিওরি পড়তে গেলে আরেকটা ধারণা পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে তোমাকে প্রথমে, স্ক্যাফোল্ডিং কীরকম জিনিস, তোমাকে প্রথমে হেল্প করা হবে কোনো কাজের জন্য, পুরোটাই হেল্প করা হবে। যেমন ধরো সাইকেল শিখছো,
তোমাকে পুরো সাপোর্ট দেওয়া হচ্ছে সাইকেল শেখার জন্য। তোমার ওঠা থেকে শুরু করে কিভাবে চালাবে পুরোটাই একজন তোমাকে সাপোর্ট দিচ্ছেন, যিনি মোর নলেজেবল আদার্স, তোমার থেকে যিনি নলেজেবল ওই সাইকেল শেখাতে, যিনি অলরেডি জানেন, তিনি তোমাকে সাপোর্ট দিচ্ছেন। কিছু সময় পর একটু সাপোর্ট তিনি কমালেন, তারপর কিছু সময় পর আরেকটু সাপোর্ট কমালেন এবং শেষে গিয়ে সাপোর্ট তুলে নিলেন। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং, অর্থাৎ ফুল সাপোর্ট টু উইথড্রল দ্য সাপোর্ট। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, স্ক্যাফোল্ডিং অনেকেই বা সবাই জানো হয়তো যে ভাইগটস্কি থিওরি থেকে যেহেতু পাওয়া যায় তাই এই ওয়ার্ডটা ভাইগটস্কি ইউজ করেছেন। না, এটা একটা এক্সাম ট্র্যাপ হতে পারে। ভাইগটস্কি এই শব্দটা ব্যবহার করেননি। এই শব্দটা ভাইগটস্কি থিওরির সঙ্গে পরবর্তীকালে যুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এই শব্দটা প্রথম ব্যবহার করেন 1976 সালে উড, ব্রুনার এবং রস। এনারা তিনজন এই শব্দটা, স্ক্যাফোল্ডিং শব্দটা প্রথম ব্যবহার করেন 1976 সালে এবং ভাইগটস্কি থিওরির সাথে জুড়ে দেন। তো এটা স্ক্যাফোল্ডিং আমি বললাম কি, সাপোর্ট প্রথমে আমরা ফুল সাপোর্ট দেবো, তারপর সাপোর্ট কমাবো, আরেকটু কমাবো এবং শেষে গিয়ে সাপোর্ট তুলে নেব। চাইল্ড নিজেই সেই কাজটা করতে পারবে, অর্থাৎ তার লার্নিং সম্পূর্ণ হলো। এই যে লার্নিংয়ের সাপোর্টের থ্রুতে লার্নিংয়ের ফুল প্রসেস, এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এবার এই যে আমি প্রথমে বলেছিলাম ভাইগটস্কি কিসের উপর গুরুত্ব দিয়েছেন? ল্যাঙ্গুয়েজ, ভাষা। অর্থাৎ আমরা ভাষার মাধ্যমেই শিখি সব কিছু। ভাষা যদি না থাকে তাহলে কিন্তু আমরা শিখব না। তো ভাষাকে তিনি ইন্টারনাল টুল বলেছেন নলেজ ডেভেলপমেন্টের জন্য, নলেজ কনস্ট্রাক্ট করার জন্য। এই ভাষা ব্যবহার বা এই টুলের ব্যবহার তিনভাবে হতে পারে। একটা হচ্ছে এক্সটার্নাল ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা অন্যের সঙ্গে কথা বলি, সারাউন্ডিংসে যারা আছে তাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা শুরু করি, আমরা শিখি, আমরা ভাষাটা জানি, বুঝি বা অন্যান্য কাজকর্ম শিখি। আরেকটা হয় প্রাইভেট টক, একটা হয় এক্সটার্নাল টক বা আউটসাইড টক, যেটা অন্যের সাথে কথা বলা। আরেকটা হয় প্রাইভেট টক, যেটা টক টু ইয়োর সেলফ, নিজের সাথে আমরা কথা বলি, নিজেকে নিজে গাইড করি, জোরে জোরে কথা বলি নিজের সাথে। দেখবে আমরা কখনো কখনো নিজের সাথে জোরে জোরে কথা বলি, এবং বলাও দরকার, যেটা আমাদেরকে শিখতে হেল্প করে, যেটা আমাদের অ্যাকশানকে গাইড করে। আর একটা হয় কি, একটা হলো আউটসাইড টক, আর একটা হলো প্রাইভেট টক, আর একটা হচ্ছে সেলফ টক বা সাইলেন্ট টক। সেলফ টক বা সাইলেন্ট টক বলা হয় এটাকে, সেলফ টক বা সাইলেন্ট টক। সেটা কি, যেখানে আমরা নিজের সঙ্গে কথা বলি কিন্তু লাউডলি বলি না, জোরে জোরে বলি না, আমরা মনে মনে বলি, গুনগুন করে বলি, বিড়বিড় করে বলি। দেখবে অনেক সময় আমরা করি, এবং সেভাবেই কিন্তু আমরা নিজেদের ব্রেনকে গাইড করি, আমরা ব্রেনকে সঠিক ডিরেকশান প্রোভাইড করি যাতে করে ব্রেন অ্যাকশান নিতে পারে। সাইলেন্ট থিঙ্কিং ইন ইয়োর হেড, দ্যাট ইজ কল্ড দ্য কোয়াইট ভয়েস বা সেলফ টক বা সাইলেন্ট টক। দ্যাট মাটারিং হোয়েন আ সাম গেটস হার্ট, যখন আর এই সেলফ টক বা সাইলেন্ট থিঙ্কিং আমরা কখন বেশি করি? যে কাজটা যত কঠিন সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমরা সাইলেন্ট টক বেশি করি। ভাইগটস্কি তার থিওরিতে খেলাধুলার গুরুত্বকে খুবই ইম্পর্টেন্স দিয়েছেন। তিনি কি বলেছেন? খেলাধুলো কি করে? প্লে একজন চাইল্ডকে বড় হতে হেল্প করে। কিভাবে? কারণ খেলাধুলাতে বিভিন্ন নিয়মকানুন থাকে, সেগুলো ফলো করতে হয়। সেই রুলস ফলো করার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী বা একজন শিশু সামাজিক নিয়মকানুন শেখে। খেলাধুলোর ক্ষেত্রে অন্যের সঙ্গে কথা বলে, অন্যের বিহেভিয়ারগুলোর সঙ্গে ইন্টারাকশান করে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং বিহেভিয়ার শেখে, তার মধ্যে পরিবর্তন আসে, এবং বিভিন্ন রোল প্লে করে, সেই রোলগুলো সম্পর্কে জানতে পারে। তাই শিশুদের খেলতে পাঠান, এখন ওই ঘরবন্দি করে রাখবেন না পড়াশুনোর জন্য, সবাইকে খেলতে পাঠান বা পাঠাও, তাহলে তারা কিন্তু শিখবে। ভাইগটস্কি বলছে, আমি না। প্র্যাকটিস ফর লাইফ, খেলাধুলোকে তিনি প্র্যাকটিস ফর লাইফ, জীবনের জন্য তৈরি হয়ে যাওয়া বলেছেন। কারণ খেলাধুলোতে চ্যালেঞ্জ নিতে হয়, এবং সেই চ্যালেঞ্জের প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ পার করতে হয়। তো তার ফলে তাদের জীবনের জন্য প্র্যাকটিস হয়। তো খেলাধুলোকে ভাইগটস্কি খুব গুরুত্ব দিয়েছেন তার থিওরিতে। এবার ভাইগটস্কি তার থিওরি মূলত ছেলে মেয়েদের অবজার্ভ করে করে তিনি এই থিওরি তিনি দেখেছেন,
তার আশেপাশে মানুষজনদের, শিশুদের তিনি দেখেছেন, দেখে দেখে তার থিওরি ডেভেলপ করেছেন। যদিও ভাইগটস্কি মাত্র 37 বছর বয়সে মারা যান, তারপরে প্রায় 20 বছর তার থিওরিকে তার দেশে ব্যান করে দেওয়া হয় সুইডেনে। তো তারপরে 20 বছর পরে প্রায় 1960 সাল নাগাদ বোধ হয় তার থিওরিকে পাবলিশ করা হয়। তখন ভাইগটস্কি অলরেডি মারা গেছেন, এবং ভাইগটস্কি যেহেতু 37 বছরে মারা যান, তাই কিছু ধারণাকে তিনি আরও টাইট করে যেতে পারেননি, মানে আরও সলিড করে যেতে পারতেন তিনি বেঁচে থাকলে, কিন্তু কিছু ধারণাকে তিনি সলিড করে যেতে পারেননি, কারণ তার রিসার্চ ফুল কমপ্লিট করার আগেই তিনি মারা গেছেন। মাত্র 37 বছর বয়সে তিনি যা বলে গেছেন, তার থিওরিতে দিয়ে গেছেন, সেটাও কিন্তু কম না। তিনি মূলত অবজার্ভ করেছেন, দেখেছেন, এবং সেভাবেই তার থিওরি ডেভেলপ করেছেন। কিছু ক্ষেত্রে ছোট ছোট এক্সপেরিমেন্ট করেছেন, যেরকম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অন্য কাউকে হেল্প করিয়ে তিনি দেখেছেন কতটা লার্নিং হচ্ছে। কিছু স্টুডেন্ট আবার অন্য কারো, হয়তো যেটা নিজে জানে একজন, দুজন শিশু, প্রথমজন দ্বিতীয়জন, তারা যেটা নিজে জানে, অর্থাৎ নিজেরা পারে, সেটা সেম, কিন্তু যেই অন্যের হেল্প করা হচ্ছে, একজন অনেকটা বেশি জেনে যাচ্ছে, একজন অনেক কম জানছে, এর মধ্যেও গ্যাপ থাকছে। অর্থাৎ নিজে হেল্প করার মধ্য দিয়ে অন্য কেউ হেল্প করলে কতটা জানতে পারে, সেটাই কিন্তু তার লার্নিং, সেটাই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সেটাই হয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সারাউন্ডিংসের মাধ্যমে। ভাইগটস্কির সঙ্গে পেঁয়াজের কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? পেঁয়াজে বলেছিলেন পেঁয়াজের হচ্ছে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, তাই তিনি কগনিশন, মেন্টাল প্রসেসকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন গ্রো ফার্স্ট দেন লার্ন, অর্থাৎ তিনি বলেছেন যখন ম্যাচিউরিটি আসবে, যখন ডেভেলপমেন্ট হবে, তখনই শিখবে, তখনই সে রেডি হবে লার্নিংয়ের জন্য। শিশু এক্সপ্লোর করতে করতে একা একাই শেখে। অন্যদিকে ভাইগটস্কি বললেন না, শিশু এক্সপ্লোর করতে করতে একা একা শেখে না, শিশু অন্য কারো হেল্পের মাধ্যমেই শেখে, পরে গিয়ে সে নিজে করতে পারে। এবং ভাইগটস্কি বললেন প্রথমে শেখে তারপরে বিকাশ হয়, যেটা পিয়াজি বলেছেন প্রথমে বিকাশ হয় তারপরে শেখে। ঠিক ভাইগটস্কি উল্টো বলছেন, প্রথমে শেখে তারপরে বিকাশ হয়। তো এটার সঙ্গে তোমরা কিভাবে এগ্রি করো, বা এই জায়গাটা পেঁয়াজে ঠিক না ভাইগটস্কি ঠিক, বা কে ঠিক বলছে বা না বলছে, নাকি দুজনেই ঠিক, তোমরা এই বিষয়টা কিভাবে দেখো সেটা কমেন্ট করে জানাতে পারো। বা এই জায়গায় কোনো ডাউট থাকলে পেঁয়াজের সঙ্গে ভাইগটস্কির, তোমরা সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি পরের ভিডিওতে অ্যানালাইটিক্যাল ডিসকাশান করে দিতে পারবো বা করব, যদি তোমরা বলো বা মনে করো। এবং তোমাদের মতামত কি, তোমরা পড়ে কি বুঝছো, এইগুলোই অ্যাকচুয়ালি পড়াশুনো। এক্সপ্লোর করবে, একে অপরের সঙ্গে কম্পেয়ার করবে, তবেই তো বুঝতে পারবে, তবেই তো তুমি এটা আর কোনো দিন ভুলবে না। তো পেঁয়াজি বললেন শিশুরা একা একা শেখে, ভাইগটস্কি বললেন না, হেল্পের মাধ্যমে শেখে। পেঁয়াজি বললেন আগে বিকাশ হয় তারপরে শেখে, ভাইগটস্কি বললেন আগে শেখে তারপরে বিকাশ হয়। পেঁয়াজি মূলত তার মাইন্ড ইনসাইড থেকে দেখেছেন, ভাইগটস্কি আউটসাইড থেকে, পিপুল আউটসাইড, অন্যদের সঙ্গে মিশে কীভাবে থেকে। আর পেঁয়াজি যেহেতু মেন্টাল প্রসেসের ওপর তার এক্সপেরিমেন্ট ছিল, তাই জন্য তিনি মেন্টাল প্রসেস, ইন্টারনাল প্রসেসের ক্ষেত্রে যা হয় তিনি বলেছেন, ভাইগটস্কি এক্সটার্নাল প্রসেসের ক্ষেত্রে যা হয় তাই বলেছেন। তো তুমি যদি স্টুডেন্ট হও, এখান থেকে কী শিখবে এই থিওরি থেকে? এই থিওরি যা পড়লাম পরীক্ষার জন্য লাগবে, সেটা আমি আবার রিভাইজ করিয়ে দিচ্ছি শেষে, কিন্তু তুমি তোমার জীবনে কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে। তো তুমি যেটা পড়বে, যেটা অলরেডি জানো সেটা নয়, তার থেকে আবার যেটা একদমই জানো না, যেটা পুরোপুরি খুব হার্ড, সেটাও নয়, তুমি যেটা জানো তার থেকে একটু বেশি, একটু চ্যালেঞ্জ নিয়ে পরের স্টেপটায় যাওয়ার চেষ্টা করবে, এবং সেখানে প্রয়োজনে হলে কারো হেল্প নেবে। ফাইন্ড গুড হেল্পার্স। কী বলেছেন ভাইগটস্কি? MKO, মোর নলেজেবল আদার্স, অর্থাৎ তোমার থেকে একটু যিনি বেশি জানেন তার হেল্প নিয়ে পরের স্টেপে যাওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমার লার্নিং হতে থাকবে। আর কি, এক্সপ্লেন আউট লাউড, এই যে নিজের সঙ্গে কথা বলতে হবে, লাউডলি কথা বলতে হবে, অথবা মনে মনে নিজের সঙ্গে কথা বলে নিজেকে গাইড করতে হবে, নিজেকে ডিরেকশান দিতে হবে, তবেই কিন্তু তুমি সঠিক ডিরেকশানে এগিয়ে যাবে। বন্ধুদের সঙ্গে পড়াশুনো করতে পারো, আলোচনা করতে পারো, গ্রুপ ডিসকাশন করতে পারো, তাহলে কি হবে, প্লে ওয়ে মেথড যেটাকে গুরুত্ব দিয়েছেন ভাইগটস্কি, সেখান থেকে শিখতে পারবে। নেক্সট, আপনি যদি একজন টিচার হন, বা ভবিষ্যতেও যারা টিচার হবে, তারা ZPD-কে সামনে রেখে পড়ানোর চেষ্টা করবেন। অর্থাৎ যে কাজটা শিশুরা পারে সেটাই শেখাবেন না,
বা যেটা খুব টাফ, যেটা আপনার হেল্প দিয়েও তারা পারবে না, সেটাও শেখাবেন না, বরং এমন কাজ শেখাবেন যেটা তারা জানে না কিন্তু আপনি হেল্প করলে পারবে, সেই কাজটা শেখাবেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে সামনে রেখে। তাহলে কিন্তু তারা খুব ভালো শিখবে। প্রথমে হেল্প করতে হবে, প্রথমে ওই যে বললাম স্ক্যাফোল্ডিং, প্রথমে হেল্প দিতে হবে, ফুল সাপোর্ট দিতে হবে, তারপরে আস্তে 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 হেল্প কমাতে হবে, তারপর তাদেরকে নিজেকে করতে দিতে হবে। এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে শেখাতে হবে, তাহলে ভালো শিখতে পারবে। যদি সবসময় আপনি উত্তর বলে দেন তাহলে কিন্তু শিক্ষার্থীরা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আর যদি কখনোই না বলেন তাহলে তারা শিখতে পারবে না। তো স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে শেখাতে হবে। ইউজ গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শেখাতে হবে। কিপিং দ্য ক্লাস টকিং, ল্যাঙ্গুয়েজ যত পারো ইন্টারাকশান করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। শিক্ষক শিক্ষার্থী যত ইন্টারাকশান হবে আমরা তত শিখব। তারপর ছাত্রছাত্রীদের সেলফ টক করা শেখাতে হবে, নিজের সঙ্গে নিজে ইন্টারাকশান করবে এবং তার ফলে শিখবে। তো আজকে আমরা কি কি শিখলাম? জেডপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট উইথ দ্য লিটিল হেল্প জোন, যেখানে একটু হেল্প করলে তুমি অন্য কাজটা পেরে যাবে। স্ক্যাফোল্ডিং, প্রথমে হেল্প তারপরে হেল্প ছেড়ে দেওয়া, যেটা প্রথম ব্যবহার করেন 1976 সালে উড, ব্রুনার এবং রস। সেলফ টক, ইনার ভয়েস, থিঙ্কিংয়ের মাধ্যমে নিজের সঙ্গে কথা বলা। MKO, মোর নলেজেবল আদার্স, একজন হেল্পারকে নেওয়া যিনি হেল্প করবেন। লার্নিং লিডস গ্রোথ, প্রথমে আমরা শিখি তারপরে বিকাশ হয়, যেটা পেঁয়াজি উল্টো বলেছেন, তার ঠিক উল্টো ভাইগটস্কি বলছেন। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, ভাইগটস্কির থিওরি, যেখানে নলেজ কনস্ট্রাক্ট হয় সোশ্যাল সারাউন্ডিংসের থ্রুতে, এবং যেখানে ল্যাঙ্গুয়েজকে আমরা টুল হিসেবে ব্যবহার করি। তো আজকে ভাইগটস্কির থিওরি আমরা জানলাম, এইটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো। আমি খুব সহজেই চেষ্টা করলাম এত বড় থিওরিকে মেন কনসেপ্টগুলো তুলে ধরার, যাতে করে তোমাদের মনে থাকে, এবং না মনে থাকলে আরেকবার রিভিশন করো, খাতায় নোট করে নাও। খুব সোজা, বইতে পড়লে তোমাদের অনেক কঠিন মনে হতে পারতো, আর বইয়ের দরকার নেই। যদি কোথাও ডাউট থেকে যায়, কোথাও কোশ্চেন থাকে, কোথাও জড়তা থাকে, কোথাও কনফ্লিক্ট হয়, নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আমি অবশ্যই সেটা পরের ভিডিওতে সলভ করে দেব। সো থ্যাংক ইউ সো মাচ।